আচ্ছা, পরমাণু গঠনের সেকেন্ড ক্লাসে যেটা বলবো সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড 1911 সালে এই বিক্রিয়াটি করেছিলেন। এই এক্সপেরিমেন্টটা কি ছিল, সেটা হচ্ছে যে লেড আবৃত একটা বক্স, ঠিক আছে, তার মধ্যে রাখা একটা তেজস্ক্রিয় মৌল যেটা হচ্ছে র্যাক মানে হচ্ছে বিসমাথের একটি তেজস্ক্রিয় আইসোটোপ রাখা হয়েছে। তার মধ্যে থেকে নির্গত যে তেজস্ক্রিয় কণা বা রশ্মি সেটা হচ্ছে আলফা রশ্মি। তোরা পড়েছিস টেনেতে যে আলফা রশ্মি কি। তো সে ফার্স্ট কি করছে, লেডের একটা সরু পাত রাখা হয়েছে, তার মধ্যে একটা ছিদ্র করা হয়েছে, তার মধ্যে দিয়ে যাচ্ছে। এবার তুই বলবি যে কেন এটা রাখার কি দরকার? কারণ যে এই তেজস্ক্রিয় রশ্মিতে যদি লেডটা না রাখি, কারণ আমরা সবাই জানি যে সমস্ত তেজস্ক্রিয় কণা লেড কে ভেদ করতে পারে না বা লেডে গিয়ে এন্ড হয়ে যায়, বা লেড সমস্ত তেজস্ক্রিয় রশ্মিকে শোষণ করে নেয়। সেই জন্য এর মধ্যে ছিদ্রটা করার মানে হচ্ছে যে শুধু ওর মধ্যে দিয়েই তেজস্ক্রিয় রশ্মিটা পাস করতে পারবে, বাইরের কোনো দিকে ছড়িয়ে যেতে পারবে না সে, ঠিক আছে। তো ওর মধ্য দিয়ে গিয়ে একটা স্বর্ণপাত রাখা আছে। সেই স্বর্ণপাতের থিকনেসটা কত বা বেধটা কত, 0.004 মিলিমিটার, মানে খুবই পাতলা। কারণ তার মধ্যে অবস্থিত সমস্ত অ্যাটমস গুলোকে যাতে সে গিয়ে অ্যাটাক করতে পারে এই রেটা, সেইটার জন্য এত পাতলা একটা স্বর্ণপাত নেওয়া হয়েছে। তারপর কি নেওয়া হয়েছে, একটা জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দা, মানে আবার সেই ডট গুলো আমি দেখবো, সেই জন্য এই জিঙ্ক সালফাইড প্রলিপ্ত একটা পর্দা নিয়েছি, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা মানে এক্সপেরিমেন্টটা করতে ওনার প্রায় 1 বছর লেগেছিল, কারণ তখন কোনো এমন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল না যেটার সাহায্যে তিনি অবজার্ভ করতে পারেন। তাই পুরো পরীক্ষাটাই তিনি খালি চোখে পর্যবেক্ষণ করেছিলেন। টোটাল 1 বছরের মধ্যে তিনি দেখেছিলেন যে 20,000টা রশ্মি গেছিল, তার মধ্যে অধিকাংশই কিন্তু স্বর্ণপাত ভেদ করে সোজা বেরিয়ে গেছে, ঠিক আছে। দ্বিতীয় কি পর্যবেক্ষণ আছে যে 20,000 রশ্মির মধ্যে 2 বা 3টি খুব হতে পারে, সেটা হচ্ছে 120 ডিগ্রি বা তার বেশি কোণে বেঁকে গেছে। আর তৃতীয় যে পর্যবেক্ষণটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে 20,000 রশ্মির মধ্যে একটি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে বেঁকে যায় এবং স্বর্ণপাত ভেদ করতে পারে না, ঠিক আছে। তাহলে এই 3টে পর্যবেক্ষণ থেকে তিনি এই সিদ্ধান্তে আসেন যে প্রথম পর্যবেক্ষণটা ছিল 20,000 রশ্মির মধ্যে অধিকাংশ স্বর্ণপাত ভেদ করে সোজা বেরিয়ে যায়, এর মানে যে পরমাণুর অধিকাংশ স্থানই কিন্তু ফাঁকা, যে দেখা যাচ্ছে যে এই যে সোজা ভেদ করে বেরিয়ে যাচ্ছে, যে অধিকাংশ স্থানই ফাঁকা, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে 20,000 রশ্মির মধ্যে 2 বা 3 120 ডিগ্রি বা তার বেশি কোণে বেঁকে যাচ্ছে, এর মানে সেটা কি হচ্ছে যে পরমাণুর মধ্যে নিশ্চয়ই তার কেন্দ্রের মধ্যে অবস্থিত একটা ভর, যা তাড়িতিক প্রকৃতি হচ্ছে ধনাত্মক। সেই জন্য আলফা রশ্মি, যার তাড়িতিক চরিত্র আমরা জানি যে ধনাত্মক হয়ে থাকে, আর সম আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। সেই কারণে সে কিন্তু ওই নিউক্লিয়াসের কাছ দিয়ে যাওয়ার সময় 120 ডিগ্রি বা তার বেশি কোণে বেঁকে যাচ্ছে। সেটা কটা, 2 বা 3টি রশ্মি, ঠিক আছে। আর থার্ড ওয়ান সেটা হচ্ছে যে 20,000 রশ্মির মধ্যে একটি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে বেঁকে যায়, অর্থাৎ স্বর্ণপাত সে ভেদ করতে পারছে না যখন 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। এর মানে এখান থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর সমস্ত ভর পরমাণুর মধ্যে খুবই ক্ষুদ্র অংশে কেন্দ্রে একটা স্থানের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে। সেখানেই তার ধনাত্মক চার্জ বর্তমান, এবং সেই স্থানটিকে তিনি নাম দেন কি, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে সমস্ত ভর এবং তার ধনাত্মক আধান সীমাবদ্ধ, ঠিক আছে। এই দিয়ে তিনি তার পরমাণু মডেলটি বলেন, ঠিক আছে। তার পরমাণু মডেলের প্রত্যেক কটা পয়েন্ট আমাদের পড়তে হবে, এবং এখান থেকে তার পর্যবেক্ষণটা পড়ে, রাদারফোর্ডের পরমাণু মডেলের পরীক্ষার পর্যবেক্ষণটা পড়তে হবে, তার সিদ্ধান্তটা পড়ে, আর পরমাণু মডেলটা, ঠিক আছে। তো পরমাণু মডেলটা কি আমি বলছি। আচ্ছা, তার রাদারফোর্ডের এই প্রক্রিয়া বা বিক্রিয়া থেকে আমরা এই জিনিসগুলোর সিদ্ধান্ত থেকে তিনি তার রাদারফোর্ডের পরমাণু মডেল দেন। সেই মডেলের প্রথম স্বীকার্যটা কি বলছে, যে প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটি অংশ বর্তমান, যাকে আমরা বলি কেন্দ্রিন বা নিউক্লিয়াস, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে কেন্দ্রিন বা নিউক্লিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস।
ঠিক আছে। আর নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় নিতান্তই ক্ষুদ্র। সমগ্র পরমাণুর যদি এইটা আকার হয় তার তুলনায় নিউক্লিয়াসের আকার কম হয়, কারণ পরমাণুর যদি ব্যাস হয় 10⁻⁸ 10⁻⁸ সেমি, দেন নিউক্লিয়াসের ব্যাস হবে 10⁻⁻13 সেমি। ঠিক আছে। নেক্সট কি 3 নম্বর, সেটা হচ্ছে পরমাণু প্রায় সমগ্র ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত এবং পরমাণুর অভ্যন্তরস্থ বেশিরভাগ স্থানই ফাঁকা। কারণ হচ্ছে তার প্রক্রিয়াতে তিনি মানে এক্সপেরিমেন্টে তিনি দেখেছিলেন যে ম্যাক্সিমামটাই সোজা বেরিয়ে গেছে, এর মানে বেশিরভাগ অংশই ফাঁকা। আর একমাত্র একটাই 20,000টার মধ্যে একটা হচ্ছে ভেদ করতে পারেনি, ব্যাকে ফিরে এসছে। এর মানে তার সমগ্র ভর খুব ক্ষুদ্র অংশ অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যেই সেটা কেন্দ্রীভূত। ঠিক আছে। পরমাণুর আবার সমস্ত ধনাত্মক আধান কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই থাকে। তার প্রুফ কি, একটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যায়, আবার 2 বা 3টে রশ্মি কি হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে, কারণ সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, আমরা জানি। তো তারপর যেটা হচ্ছে যে কি, পরমাণুর কেন্দ্রিন ছাড়া অর্থাৎ নিউক্লিয়াস ছাড়া এর বহির্ভূত অংশে কিন্তু ইলেকট্রনরা বিভিন্ন বৃত্তাকার কক্ষপথের মধ্য দিয়ে নিউক্লিয়াসকে করে, মানে প্রদক্ষিণ করে। ঠিক আছে। আর যেহেতু আলফা কণার ভর অনেক বেশি হয়, সেটা অপেক্ষাকৃত নগণ্য ভরের ইলেকট্রনের পাশ দিয়ে গেলে তাকে কোনোভাবেই প্রতিহত করতে পারে না। তো সেই জন্য এই ইলেকট্রন যেটা, সেটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে বৃত্তাকার পথে নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিণ করে। তো নেক্সট যেটা, সেটা হচ্ছে যে কি, যে এই যখন প্রদক্ষিণ কালে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন প্রদক্ষিণ কালে নিউক্লিয়াস এবং ইলেকট্রন, যেহেতু এটা পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ, পরস্পরকে আকর্ষণ করবে। সেই আকর্ষণ বলটা কি, স্থিরতারিতিক আকর্ষণ বল, সেটা কত Zd²/r হয়। ঠিক আছে। আর এ যেহেতু ঘুরছে, ঠিক আছে, একটা বৃত্তাকার পথে ঘুরছে, তুই যদি হাতে একটা দড়ি নিয়ে বাইরে একটা ঢিল যদি বাঁধিস, বেঁধে যদি ঘোরাস, দেখবি একটা বাইরের দিকে একটা টান তুই ফিল করবি। সেই টানটাকে আমরা বলি কেন্দ্রাতিক বল। ঠিক আছে, বা অপকেন্দ্র বল, দ্যাট ইজ দি mv²/r। ঠিক আছে। এই দুটো মান সমান হয়, এই দুটো মান সমান হয় বলে ইলেকট্রনগুলো কিন্তু এই সমবৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলো। ঠিক আছে। এই 7টা স্বীকার্যই পড়তে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আসছে সৌরজগতের সঙ্গে রাদারফোর্ডের পরমাণু মডেলে অতটা ইম্পর্টেন্ট কিছু নেই, তবুও তুই পড়ে রাখতে পারিস, কোশ্চেন আসে না। ঠিক আছে। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, সেটা আমাদের পড়তে হবে। আচ্ছা, নেক্সট আসছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে, ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তত্ত্ব দিয়েছিলেন যে একই সঙ্গে তড়িৎ ক্ষেত্র যদি ক্রিয়েট করা হয় তাহলে ম্যাগনেটিক ক্ষেত্র অর্থাৎ চুম্বক ক্ষেত্রও কিন্তু তৈরি হবে। যাই হোক, সেই তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো চার্জ পার্টিকেল যদি অন্য কোনো চার্জ পার্টিকেলকে কেন্দ্র করে মুভ করে, ঠিক আছে, তাহলে সেই চার্জ পার্টিকেলটা, ঠিক আছে, যে মুভ করছে, যে স্টেশনারি সে নয়, মানে যে স্থির আছে সে নয়, যে মুভ করছে সে কিন্তু কন্টিনিউয়াসলি তার শক্তি ছাড়বে। ঠিক আছে। তো এরকম যদি হয় যে এক্ষেত্রে নেগেটিভলি চার্জ ইলেকট্রন পজিটিভলি চার্জ নিউক্লিয়াসকে কেন্দ্র করে মুভ করতে করতে যদি কন্টিনিউয়াসলি তার এনার্জি লুজ করে, তাহলে কি হবে? তাহলে এমনিতেই এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। যদি সে এনার্জি হারাতে থাকে তাহলে ক্রমাগত সে কি হবে, তার কক্ষপথের ব্যাসার্ধ কমতে থাকবে এবং তার গতিও কমতে থাকবে, এবং ধীরে 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 একটা সময় কি হবে, সে নিউক্লিয়াসে গিয়ে পড়ে যাবে। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কিন্তু এই তড়িৎচুম্বকীয় তত্ত্বের যে এই পরমাণু মডেলের যে সঠিক ব্যাখ্যা, সেটা কিন্তু আমরা পাই না। ঠিক আছে। সেকেন্ড ব্যাপার কি বলছে, যে ঘূর্ণায়মান ইলেকট্রন নিরবচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ যদি করে তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত, অর্থাৎ একই রেঞ্জের মধ্যে। মানে তড়িৎচুম্বকীয় তত্ত্ব তো বলছে যে একটা নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস একটা আমরা বর্ণালী পাবো। তো সেটা যদি পায় একই রেঞ্জের মধ্যে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের একই রেঞ্জের মধ্যে সমস্ত মানে সমস্ত ওয়েভ আমরা পেতে পারি, মানে সমস্ত বর্ণালীর রেখাগুলো সেগুলো আমরা পেতে পারি। কিন্তু মানে প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই রেখা হচ্ছে বিচ্ছিন্ন। ঠিক আছে। মানে এটা ব্যান্ডের মতো হওয়া উচিত, গায়ে 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 হওয়া উচিত। ঠিক আছে, পুরো কন্টিনিউয়াস হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে এরকম গ্যাপ গ্যাপ দিয়ে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়।
অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কিন্তু এই রেখা বর্ণালী যে বিচ্ছিন্ন হচ্ছে সেটারও কিন্তু ব্যাখ্যা পাওয়া যায় না। ঠিক আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, সীমাবদ্ধতা পরীক্ষায় প্রায় আসে। আগেরটা যেমন পরমাণু মডেলটা ছিল, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আছে পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলো কিন্তু করতে হবে, বইতে মার্ক করে নিই। আচ্ছা, এরপর যেগুলো আছে অর্থাৎ পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এগুলো কাদের বলে তোরা জানিস। আইসোটোপ, আইসোবার, আইসোটোন কাদের বলে সেটা তোরা জানিস। সেগুলো সংজ্ঞাগুলো করে নিবি জাস্ট, আর একটা দুটো করে উদাহরণগুলো করে নিবি। এমনিতে কোনো কোশ্চেন আসে না, তাও করে নিতে পারিস। ঠিক আছে, তো আইসোবার, আইসোটোপ আর আইসোটোনের ক্ষেত্রে ঠিক আছে, যদি প্রপার্টিজ গুলো মানে ধর্মগুলো যদি দুটো করে করতে পারিস তাহলে ভালো হয়। তো দুটো করে ধর্মগুলোও করে নিবি, যে আইসোটোপ, আইসোবার আর আইসোটোনের ক্ষেত্রে। আর যদি এরপরে কোনো এক্সপেরিমেন্ট মানে যদি কোশ্চেন থাকে, অর্থাৎ আমি তো এরপরে একটা সলভ দেবো বলেছি, তো সেখানে যদি থাকে তাহলে করিয়ে দেবো। ঠিক আছে, যদি ছবিটা ভয়ানক হয়েছে তো যাই হোক। তো তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যে তড়িৎ ক্ষেত্র যদি তৈরি হয় বা কোনোভাবে যদি তৈরি করা যায়, তার সাথে সাথে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং তারা পরস্পরের সঙ্গে উল্লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ 90 ডিগ্রিতে। আমি যেমন দেখিয়েছি এখানে, এটা বোঝা যাচ্ছে না যদিও কতটা ভালোভাবে, যে এইটা কিন্তু যদি তড়িৎ ক্ষেত্র হয়ে থাকে ফার্স্টের এই ওয়েভটার জন্য, এই ওয়েভটার জন্য, ঠিক আছে, এই ওয়েভটার জন্য দ্যাট ইজ এই উপাংশটা, তার এই উপাংশটা। আর ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা যদি এইখান দিয়ে হয়ে থাকে, ঠিক আছে, এইটা দিয়ে যদি এইটা, এই যে 90 ডিগ্রিতে এই উপাংশটা, এই উপাংশ আর এই উপাংশের মধ্যে কিন্তু 90 ডিগ্রি গ্যাপ আছে। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, ভ্যালুগুলো একই হয়, সেই জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হলেই চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, এর মধ্যে এবারে কিছু প্রিলিমিনারি সংজ্ঞা আছে যেগুলো তোরা সবাই জানিস, যে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তাহলে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকেই আমরা বলে থাকি কি তরঙ্গ দৈর্ঘ্য, এবং তার ইউনিট কি হয়ে থাকে? অ্যাংস্ট্রম, ন্যানোমিটার, সেমি, মিটার, এটসেট্রা। তো এটা লেন্থের দৈর্ঘ্য, সেই জন্য আসছে। এরপর যেটা আসছে তরঙ্গ কম্পাঙ্ক। তরঙ্গ কম্পাঙ্ক সমান হচ্ছে কি আছে? নিউ। তরঙ্গ কম্পাঙ্ক যেটাকে বলছে, এটাকে তরঙ্গ কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ক চিহ্নটার নাম হচ্ছে নিউ। নিউ, ঠিক আছে। তো তরঙ্গ কম্পাঙ্ক কাকে বলে? অর্থাৎ একটি ছিদ্রের মধ্য দিয়ে 1 সেকেন্ডের মধ্যে যতগুলো তরঙ্গ অতিক্রম করতে পারবে সেই সংখ্যাকে তরঙ্গ কম্পাঙ্ক বলা হয়, এবং তার ইউনিট কি হয়ে থাকে আমরা জানি, হার্টজ, যেটা এসআই ইউনিট, আর সিজিএস ইউনিট কি হয়েছে? সাইকেলস পার সেকেন্ড। ঠিক আছে, হার্টজ আর সাইকেলস পার সেকেন্ড, এগুলো মনে রাখতে হবে ইউনিটগুলো, কারণ এই যে আমাদের অঙ্ক করতে হবে। এরপর যেটা আছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ মানে হচ্ছে কি? অর্থাৎ একটি ছিদ্রের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতটা দূরত্ব একটা তরঙ্গ অতিক্রম করতে পারবে সেই দূরত্বকে মানে সেই ডিস্টেন্সকে আমরা বলছি তার তরঙ্গ বেগ। তরঙ্গ বেগের ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করি, সি দিয়ে, মিটার পার সেকেন্ড আর সেমি পার সেকেন্ড। ঠিক আছে, তো এদের তিনজনের অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ আর এর যে কম্পাঙ্ক, এদের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা তোরা জানিস, সেটা হচ্ছে কি? সি ইকুয়ালস টু নিউ ইন্টু ল্যামডা। ঠিক আছে, তো এখানে নিউ সমান অর্থাৎ কম্পাঙ্ক সমান সি বাই ল্যামডা হয়। ঠিক আছে, এই যে সম্পর্ক দুটো, এই সম্পর্ক দিয়ে কিন্তু অঙ্ক হবে, তো সম্পর্ক দুটো মনে রাখবি। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে নিউ বার, যেটাকে আমরা বলে থাকি তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে যে প্রতি সেকেন্ডে কোনো তরঙ্গ দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যাকে ওই তরঙ্গের তরঙ্গ সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে প্রতি সেমি দৈর্ঘ্যে কোনো তরঙ্গ দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যাকে ওই তরঙ্গের তরঙ্গ সংখ্যা বলছে। তাহলে প্রতি সেমি দৈর্ঘ্য বলা হচ্ছে মানে তরঙ্গ দৈর্ঘ্য সাথে রিলেশন আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কি রিলেশন? প্রতি সেমি বলেছে, অর্থাৎ ইনভার্স রিলেশন। অর্থাৎ নিউ বার সমান হচ্ছে
1/λ। তাহলে এর ইউনিট কি হতে পারে? ল্যামডার ইউনিট আমরা জানি সেমি, মিটার, এগুলো। তাহলে এর ইউনিট সেমি ইনভার্স, মিটার ইনভার্স, এগুলো হবে। তাহলে তরঙ্গ সংখ্যার ইউনিট কি? সেমি ইনভার্স, মিটার ইনভার্স, মাথায় রাখবি। ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু অঙ্ক পড়ে। আমাদের বোর তত্ত্ব বুঝতে গেলে কিন্তু আমাদের ফার্স্টে জানতে হবে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা এবারে কোরে ঢুকছি, ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচারের কোরে ঢুকছি, সেটা কি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তাহলে তিনি তার কোয়ান্টাম তত্ত্বে কি বলছে, যে আমরা যেমন এর আগে তড়িৎচুম্বকীয় তত্ত্বে আমরা জানলাম যে সমস্ত চার্জ পার্টিকেল সবসময় কন্টিনিউয়াসলি নিরবচ্ছিন্নভাবে তার এনার্জি লুজ করবে। সেটা কিন্তু হয় না। অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো বস্তু দ্বারা শক্তি বিকিরণ বা শোষণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। শক্তির বিকিরণ বা শোষণ সর্বদাই একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। অর্থাৎ কি বলতে চাইছে, যে নির্দিষ্ট স্বল্প পরিমাণ যে শক্তির গুণিতকে যে ঘটছে, সেই শক্তির পরিমাণকে আমরা বলি কোয়ান্টাম। ঠিক আছে, কোয়ান্টাম বলছি। এবং এটা যখন আলোকরশ্মির আলোক শক্তিকে ডিনোট করবে, তখন সেটাকে বলবো ফোটন। ঠিক আছে, মানে যে সর্বদা যে নিরবিচ্ছিন্নভাবে শক্তি শোষণ বা বিকিরণ করবে তা কিন্তু নয়, তখনই ঘটবে সর্বদাই একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির গুণিতকে ঘটবে। ঠিক আছে, তো প্রতিটি কোয়ান্টাম, অর্থাৎ তার থার্ড স্বীকার্য, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের থার্ড স্বীকার্যটা কি বলছে, যে প্রতিটি কোয়ান্টাম বা ফোটনের শক্তির পরিমাণ ধ্রুবক নয়। প্রতিটি কোয়ান্টাম বা ফোটনের শক্তির পরিমাণ ধ্রুবক নয়, এটি বিকিরিত শক্তি বা শোষিত বিকিরণের কম্পাঙ্কের উপর নির্ভর করে। অর্থাৎ যে পরিমাণ যে শক্তির পরিমাণ, অর্থাৎ কোনো কোয়ান্টাম এনার্জি, যে কোনো শক্তি বা আলোক শক্তির যে শক্তির পরিমাণটা, সেটা কিন্তু ধ্রুবক নয়। সেটা ডিপেন্ড করছে কার উপরে? সেটা ডিপেন্ড করছে বিকিরিত রশ্মি বা শোষিত বিকিরণ। যে বিকিরিত রশ্মি গেছে বা শোষিত যে বিকিরণ করেছে, তার কম্পাঙ্কের উপর নির্ভর করছে। প্রতিটি কোয়ান্টামে যে পরিমাণ শক্তি, অর্থাৎ 4 নম্বর যে স্বীকার্যটা বলছি, প্রতিটি কোয়ান্টামে যে পরিমাণ শক্তি নিহিত থাকে তা তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক। অর্থাৎ প্রতিটি কোয়ান্টামের মধ্যে যে পরিমাণ শক্তি নিহিত থাকছে, তার কোয়ান্টামে নিহিত থাকে, তা তরঙ্গের কম্পাঙ্কের সাথে সমানুপাতিক হচ্ছে। অর্থাৎ ই ভ্যারিজেস নিউ কেন হলো? কারণ আমি এর আগেই বললাম যে প্রতিটি কোয়ান্টাম বা ফোটনের শক্তি কিন্তু ধ্রুবক নয়। সেটা ডিপেন্ড করছে যে পরিমাণ শক্তি সে শোষণ করছে বা বিকিরণ করছে, তার কম্পাঙ্কের উপর ডিপেন্ড করছে। এর মানে অবভিয়াসলি ই ভ্যারিজেস নিউ। তাহলে ধর প্রতিটি কোয়ান্টাম বা ফোটন যে পরিমাণ শক্তি ধর বিকিরণ করলো বা শোষণ করলো, তার শক্তির পরিমাণটা কিসের উপর ডিপেন্ড করবে? ওই বিকিরিত শক্তি বা শোষিত শক্তি কম্পাঙ্কের উপর নির্ভর করবে। সেটাই বলেছে। এইবারে ই সমান নিউ যেটা এলো, তাহলে এটা যেহেতু সমানুপাতি, আমরা টেনে পড়েছি যে কোনো সমানুপাতি থেকে সমান আনতে গেলে একটা ধ্রুবক আনতে হয়। সেই ধ্রুবকটা কি এখানে? এইচ নিউ। ই সমান এইচ নিউ, যেখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। খুব ইম্পর্টেন্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, তো এটা হচ্ছে। আচ্ছা, এরপর কি দেখাচ্ছে সেটা হচ্ছে যে এটা তো আমরা দেখলাম ই সমান এইচ নিউ, যার মধ্যে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক যেটা আমরা পেয়েছি। এর মানটা কি হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, এটা কি করে পাওয়া যাবে? ই বাই নিউ করলেই এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা এই মানটা একদম মুখস্থ জলস্থ করে রাখতে হবে, একদম মনে থাকবেই এটা। ঠিক আছে, এই যে প্রচুর অঙ্ক হবে। ঠিক আছে, এর যখন সিজিএস ইউনিটটা 8 সেকেন্ডে দেখবো, এটা 27 হয়ে যাবে, -27। সেটা আমি আর লিখিনি, সেটা বইতে দেখে নিবি। ঠিক আছে, এবারে মোট শক্তিতে আসি। মোট শক্তি কি? ই সমান এন এইচ নিউ। এখানে এনটা কি? এনটা হচ্ছে বস্তু দ্বারা যে পরিমাণে শোষিত বা বিকিরিত যে কোয়ান্টাম বা ফোটন আছে, সেটার সংখ্যা, মানে কটা ফোটন সে করলো। ঠিক আছে, একটা করতে পারে, দুটো করতে পারে, তিনটা করতে পারে, কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, যে কখনোই সেটা কিন্তু ফ্র্যাকশন হবে না। অর্থাৎ 0.5, 0.4 এরকম কিন্তু কখনোই হবে না, সবসময় পূর্ণ সংখ্যার হবে। অর্থাৎ এন সমান 1, 2, 3 এরকম হতে পারে। এখান থেকে একটা জিনিস অনেক সময় কোশ্চেনে আসে, সেটা হচ্ছে 1 মোল ফোটনের শক্তি নির্ণয় করতে। 1 মোল ফোটনের শক্তি মানে 1 আইনস্টাইন হয়। অর্থাৎ N0 H নিউ। N0টা কি? অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা
এর মান, আর যদি কম্পাঙ্কটা বলা থাকে শোষিত বা বিকৃত শক্তির, তাহলে 3টে গুণ করে দিলে আমরা এই 1 মোল ফোটনের শক্তি কিন্তু আমরা বার করে নিতে পারবো। ঠিক আছে, এই 1 আইনস্টাইন বা এটাকে কোয়ান্টাও বলে, অর্থাৎ কোয়ান্টামের প্লুরাল হচ্ছে কোয়ান্টা। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। তো এটাই হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব প্রত্যেক কটা করে ফেল, এবং এইটা দিয়ে যেটা বলতে হবে এরপর আসছি কৃষ্ণ বস্তু বিকিরণের ব্যাখ্যা আর ফটো ইলেকট্রিক এফেক্ট। এটা কি আমি বলছি। আচ্ছা, এরপর যেটা আছে কৃষ্ণ বস্তু বিকিরণ। কৃষ্ণ বস্তু কি? কৃষ্ণ বস্তু হচ্ছে এমন একটি আদর্শ বস্তু যেটি সকল প্রকার তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ এবং সমানভাবে সেটা কমপ্লিটলি, মানে কমপ্লিট যে পরিমাণ সে শোষণ করবে সেইটা পুরোপুরি সে বিকিরণ করে দিতে পারে, বিকিরণ করে দিতে পারে, তাকে কৃষ্ণ বস্তু বলে। এবং কৃষ্ণ বস্তু থেকে নির্গত বিকিরণকে কৃষ্ণ বস্তুর বিকিরণ বলা হয়। ঠিক আছে, এবার তো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কি বলছে, যে কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের শক্তি তার তীব্রতার সাথে সমানুপাতিক হয়, এর সাথে তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের কোনো রিলেশন থাকে না, বা তার উপর কোনো রকম নির্ভর করে না। এর মানে যদি কোনো বস্তু তড়িৎচুম্বকীয়, মানে কোনো বস্তু যদি তাপ প্রয়োগ করা হয় তাতে, ঠিক আছে, তাহলে তার উষ্ণতা যত বাড়তে থাকবে, সে যদি কোনো তেজস্ক্রিয় বিকিরণ তার মধ্যে থেকে করতে থাকে, তেজস্ক্রিয় বিকিরণ না, নর্মাল বিকিরণ সে যদি করতে থাকে, এর মানে তার তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের কোনো চেঞ্জ হবে না, তার অনলি তীব্রতা পরিবর্তন হবে। সেটা যদি হয়ে থাকে, এর মানে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এই দুটোর উপর নির্ভর করে থাকে কি বস্তুর বর্ণ, তাহলে বস্তুর বর্ণের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তার আগে বলে দিই প্র্যাকটিক্যালি কৃষ্ণ বস্তু বলে কিছু হয় না। ঠিক আছে, কারণ কোনো আদর্শ বস্তু এমন নেই যে সকল প্রকার সে বিকিরণ, তড়িৎচুম্বকীয় যে শোষণ, মানে বিকিরণ যেগুলো শোষণ এবং সেটাকে কমপ্লিটলি সে বিকিরণ করে দিতে পারে, এমন কোনো বস্তু কিন্তু পৃথিবীতে নেই। সেই জন্য কৃষ্ণ বস্তু হয় না, ওই জন্য আদর্শ বস্তু বলা হয়, মানে আদর্শ বস্তুর কথা বলা হয়েছে। আদর্শ বলে কিছু হয় না পৃথিবীতে। ঠিক আছে, যেমন আদর্শ মানুষ হয় না, সেরকম আদর্শ কোনো বস্তুও হয় না। আচ্ছা, তো কিন্তু আমরা যদি দেখি যে আমরা ধর কোনো লোহাকে যদি আমি উত্তপ্ত করি, তাহলে দেখব যে প্রথমে সেটা লাল হলো, তারপর সেটা হলুদ হলো, তারপর সেটা সাদা হলো এবং তারপর নীল হয়ে যায়। তাহলে এটা তো তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যাচ্ছে না। তো তখন এলো আমাদের প্ল্যাঙ্কের ধারণা। এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে কিন্তু আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি বলছে, যে কোনো বস্তুতে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে ওই বস্তুতে উপস্থিত পরমাণুগুলোর মধ্যে কম্পন শুরু হবে। কারণ কি, স্বাভাবিকভাবেই মানে কোনো বস্তুকে যদি তুই তাপ দিস, ইভেন কোনো মানুষকে, ইভেন তুই যদি গরমে দাঁড়িয়ে থাকিস, তাহলে তুই কন্টিনিউয়াস দাঁড়িয়ে থাকতে পারবি, তুই লাফাতে আরম্ভ করবি, এর মানে তার কম্পন বৃদ্ধি পাচ্ছে। তেমন কোনো বস্তুতে যদি তাপ বাড়ানো হয়, তাহলে বস্তুর মধ্যে উপস্থিত অণুগুলোর কম্পন শুরু হবে। ঠিক আছে, এবং এর ফলে ওই বস্তু থেকে উপযুক্ত কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ নির্গত হবে। ঠিক আছে, এই উপযুক্ত কম্পন যদি আমি নিউ ধরে নিই, উপযুক্ত কম্পন বিশিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ নির্গত হচ্ছে। ঠিক আছে, এবং বস্তুটিতে তাপ প্রয়োগ চলতে থাকলে কি হবে, পরমাণুগুলি অধিক পরিমাণে শক্তি শোষণ করবে, কারণ অধিক পরিমাণে কম্পন বাড়বে। যত তুই যদি বাড়াতে থাকিস টেম্পারেচার ধীরে ধীরে, তাহলে স্বাভাবিকভাবে তার কম্পন বাড়বে। কম্পন যদি বাড়ে, সে একটা এনার্জি গেইন করবে। তুই নর্মালি যখন দাঁড়িয়ে আছিস, তাহলে তোর মধ্যে স্থিতিশক্তি বর্তমান, এবার তোকে যখন তাপ দিয়ে দেওয়া হয়েছে, মানে গরম করার দাঁড় করে দেওয়া হয়েছে, তা তুই লাফাতে আরম্ভ করবি, এর মানে তোর মধ্যে একটা কি এলো, গতিশক্তি এলো, তো তোর এনার্জি গেইন করবি। সেম ভাবে এক্ষেত্রেও তাই, অর্থাৎ যদি অধিক তাপ বাড়ানো হয়, তাহলে কোনো পরমাণু কি হবে, ক্রমান্বয়ে অধিক পরিমাণ শক্তি শোষণ করতে থাকবে এবং উচ্চতর কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ নির্গত হতে থাকবে। কারণ কি, কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে, কারণ আমি কি বললাম যে যত বেশি তুই তাপ বাড়াবি, তত বেশি তার কম্পনের হার বাড়বে। তা কম্পনের হার বাড়া মানে কি, কম্পাঙ্ক চেঞ্জ হওয়া। তাহলে কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে এইভাবে। সেই জন্য প্রথম ক্ষেত্রে কি হয়, লোহাকে যখন হিট দেওয়া হলো, তখন প্রাথমিক ক্ষেত্রে লাল হলো, কারণ আমরা জানি যে লালের ল্যামডার মান, মানে তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু খুব বেশি হয়, খুব বেশি তরঙ্গ দৈর্ঘ্যের মান, কিন্তু কম্পাঙ্কের মান সবচেয়ে কম। সেই জন্য ফার্স্টে লাল হয়, দেন হলুদ হয়। হলুদের কিন্তু তুই দেখবি যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা লালের থেকে কম, কিন্তু কম্পাঙ্কের মানটা বেশি। ঠিক আছে, সেইভাবে সাদা নীল হতে থাকে, এবং নীলের সব থেকে
কম তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম্পাঙ্কের মানটা সবচেয়ে বেশি হয়। তো এর সাহায্যে আমরা কিন্তু কৃষ্ণ বস্তুর বিকিরণ আমরা ব্যাখ্যা করতে পারছি। এরপর আসছে আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া কি জিনিস? সেটা হচ্ছে যে পদ্ধতিতে, ঠিক আছে, উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আলোক, উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আলোক কোনো ধাতব পৃষ্ঠে, সেই ধাতুটা কি স্পেসিফিক্যালি ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হতে হবে, যার বহিস্থ কক্ষে অবস্থিত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব কম হয় এবং ইজিলি তারা ডোনেট করে দিতে পারে, ঠিক আছে। ওই জন্য সেই ধাতুকে মেনশন করা হয়েছে। সেই ধাতুর ক্ষেত্রে বেশি দেখা যায় এটা, যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বা উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক যখন এই ধাতব পৃষ্ঠে আসে এবং এসে সে তার শক্তিকে এখানে উপস্থিত ধাতব পৃষ্ঠে উপস্থিত ইলেকট্রনকে ট্রান্সফার করে দেয়, দিয়ে দেয়, দেওয়ার ফলে সে ওই ইলেকট্রনটা, ঠিক আছে, ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে যায়। অর্থাৎ এই যে ঘটনাটা, অর্থাৎ উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি এসে ধাতব পৃষ্ঠে ইলেকট্রনকে বার করে দিল, এই ঘটনাকে আমরা বলি কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া। এবার তড়িৎ ক্রিয়া কনসেপ্টটা কেন আসছে? কারণ আমরা তড়িতে আমরা জানি যে ইলেকট্রনের মুভমেন্ট হলে তবেই কিন্তু আমরা তড়িৎ পাই। তো এখানে আমি আলোককে কাজে লাগিয়ে ইলেকট্রনকে বার করে দিলাম, তাহলে ইলেকট্রন মোবাইল হয়ে গেল। তাহলে ইলেকট্রন মোবাইল মানে হচ্ছে মুভ করতে পারছে। তাহলে ইলেকট্রন যদি ফ্রি হয়ে যায়, এরকম ভাবে মুভ করতে পারে, তবেই আমি তড়িৎ ক্রিয়া জেনারেট করতে পারবো। সেই জন্য এই ঘটনাকে আমরা বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে। তো এখানে দুটো জিনিস পরে অনেক সময় জিজ্ঞেস করে। আচ্ছা, এখানে দুটো সংজ্ঞা জেনে নেওয়া খুব প্রয়োজন। সেটা হচ্ছে একটা সূচনা কম্পাঙ্ক নিউজির, আর একটা হচ্ছে কার্য অপেক্ষক। সূচনা কম্পাঙ্ক কাকে বলে? যে অর্থাৎ ন্যূনতম যে কম্পাঙ্কের আলোক রশ্মি এসে ধাতব পৃষ্ঠে উপনীত হলে একটি ইলেকট্রন তার ধাতুর যে বন্ধন শক্তি সেটাকে কাটিয়ে ইলেকট্রন বেরিয়ে যাবে ধাতব পৃষ্ঠ থেকে, সেই কম্পাঙ্ককে, সেই ন্যূনতম কম্পাঙ্ককে সূচনা কম্পাঙ্ক বলা হয়। এবং এটাকে সূচনা কম্পাঙ্ককে নিউ জিরো দিয়ে আমরা ডিনোট করি। নিউ জিরো লিখেছি, লি নয় কিন্তু, নিউ জিরো, ঠিক আছে। আর কার্য অপেক্ষক কাকে বলে? কার্য অপেক্ষক এটাকে এইচ নিউ জিরো বা ডাব্লিউ জিরো দিয়ে ডিনোট করা হয়। কার্য অপেক্ষক মানে হচ্ছে যে আলোক তড়িৎ ক্রিয়া ঘটানোর জন্য সর্বনিম্ন যে এনার্জির প্রয়োজন হয়, যে শক্তির প্রয়োজন হয়, তাকে কার্য অপেক্ষক বলে, ঠিক আছে। এইচ নিউ জিরো, এটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা জানি, এইচ নিউ টার্মটা থাকলে এনার্জির সঙ্গে রিলেশন আছে, ওই জন্য ডাব্লিউ জিরো সমান হচ্ছে এইচ নিউ জিরো, ঠিক আছে। এটা হচ্ছে কার্য অপেক্ষক। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি বলছে? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এটা বলছে যে এখান থেকে আসা ধর একটা ফোটন, ঠিক আছে, তার ন্যূনতম সূচনা কম্পাঙ্ক বর্তমান, সে এসে কি করে, ফার্স্টে ধাতব পৃষ্ঠের একদম পৃষ্ঠতলে উপস্থিত যে ইলেকট্রন, বা কোনো বলতে পারে ধাতব পৃষ্ঠের একদম বহিস্থ কক্ষে উপস্থিত যে ইলেকট্রন, সে তাকে কি করে, তার পুরো শক্তিটা অর্থাৎ এইচ নিউটাকে দিয়ে দেয়, ঠিক আছে। এইচ নিউটাকে দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে, সে কি করে, ওই ইলেকট্রনটা সেই এনার্জিটা অ্যাবজর্ব করে নেয় এবং তার যদি তার এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা বর্তমান, যে বন্ধন শক্তিটা, তার থেকে যদি সেটা বেশি হয়, তাহলে ওই ইলেকট্রনটা বেরিয়ে যায়, ঠিক আছে। এবং যে ন্যূনতম কম্পাঙ্ক নিয়ে আসে সেটাকে নিউ জিরো বলা হয়, এবং যে এনার্জিটা সেটাকে এইচ নিউ জিরো বলে, ঠিক আছে। তো সেকেন্ডটা কি বলছে? সেকেন্ডটা হচ্ছে যে আলোক রশ্মির কম্পাঙ্কটা যদি, আমি আলোক রশ্মির কম্পাঙ্ক যেটা বলছি সেটা যদি নিউ হয় আর সূচনা কম্পাঙ্ক যদি নিউ জিরো হয়, ঠিক আছে, যদি এইরকম হয়ে থাকে যে অতিরিক্ত শক্তি নিয়ে আসছে, ঠিক আছে, মানে নিউ জিরোর থেকেও বেশি শক্তি নিয়ে আসছে, তখন কি হবে? আমরা তো জানি ই সমান এইচ নিউ একটা, আর একটা হচ্ছে, তো এটার ক্ষেত্রে ন্যূনতম শক্তি যেটা হচ্ছে এইচ নিউ জিরো, কার্য অপেক্ষক যেটা ডাব্লিউ জিরো। তাহলে সেই যে এক্সেস এনার্জিটা কি হবে, অর্থাৎ ই মাইনাস ডাব্লিউ জিরো, দ্যাট ইজ এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, অর্থাৎ এইচ কমন নিলে নিউ মাইনাস নিউ জিরো, নিউ মাইনাস নিউ জিরো। তো এইটা কি, এই জিনিসটা কি করতে পারে, সেটা একটা ভালো দিয়ে বলা যায়। ধর কোনো জিনিস নিয়েছি আমি, ঠিক আছে, কোনো একটা আলোক এলো, আলোক এসে জাস্ট ধাক্কা দিল, ঠিক আছে, আলোক এলো জাস্ট ধাক্কা দিল, তাহলে ইলেকট্রনটা বেরোলো, ঠিক আছে। যদি এক্সেস ধাক্কা দেয়, এক্সেস, তাহলে কি হবে, এ বেশি দূর চলে যাচ্ছে,
এক্সেস ধাক্কা দিলে কিন্তু বেশি দূর উঠছে এটা, ঠিক আছে। এর মানে এর মধ্যে একটা গতিশক্তির সঞ্চার হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি দেখি যে এদের সূচনা কম্পাঙ্কের থেকে যদি এক্সেস কম্পাঙ্কের কোনো এনার্জি নিয়ে ফোটন আসে, সে কিন্তু ওই ইলেকট্রনকে কি প্রদান করে, গতিশক্তি প্রদান করে, অর্থাৎ সে একটা গতিশক্তি লাভ করবে এবং সেই গতিশক্তি নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে কিন্তু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, এই জন্য হাফ এমভি স্কোয়ার সমান এইচ কমন নিলে নিউ মাইনাস নিউ জিরো। খুব ইম্পর্টেন্ট রিলেশন দিয়ে অঙ্ক হবে, ঠিক আছে, করতে হবে। অর্থাৎ আপতিত আলোক রশ্মির যত কম্পাঙ্ক বৃদ্ধি পাবে, অর্থাৎ নিউটা যত বৃদ্ধি পাবে, তত কিন্তু এর গতিশক্তি লাভ করবে, অর্থাৎ তত বেশি ফাস্টার বেগে কিন্তু সে যাবে, ঠিক আছে, গতিশক্তি ইনক্রিজ হবে ইলেকট্রনের। এখানে আরেকটা জিনিস বলেন, যেহেতু ফোটন আসছে, ফোটনের প্রভাবে যে ইলেকট্রনটা বেরোচ্ছে তাকে ফোটো ইলেকট্রন বলছে, কারণ ফোটন এসে ওই ইলেকট্রনটাকে বাইরে বার করে দিচ্ছে ধাতব পৃষ্ঠ থেকে, সেই জন্য এটাকে ফোটো ইলেকট্রন বলা হয়, নট অনলি ইলেকট্রন, ঠিক আছে, ফোটো ইলেকট্রন। আচ্ছা, তো এরপর যদি হয় কম্পাঙ্ক আমি স্থির রাখলাম, অর্থাৎ যে কম্পাঙ্ক নিয়ে আসছে সেটা যদি স্থির রাখি কিন্তু তীব্রতা বাড়িয়ে দিই, তাহলে তীব্রতা বাড়ালে কিন্তু একটি নির্দিষ্ট ধাতব পৃষ্ঠের একটি নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে কিন্তু অনেক অধিক পরিমাণে ফোটন যাবে, ঠিক আছে, ফোটন যাবে। ফোটন গেলে কি হবে, তাহলে অনেক বেশি পরিমাণ ইলেকট্রনকে সে এরকম এনার্জি দিয়ে তাকে ধাতব পৃষ্ঠ থেকে বার করতে পারবে, ঠিক আছে, এবং তারা গতিশক্তি নিয়ে বেরিয়ে যাবে। এর প্রভাবে কিন্তু আমরা অনেক বেশি ইলেকট্রনকে বার করতে পারবো, এবং অনেক বেশি ইলেকট্রন যদি মুভেবল হয়ে যায় তাহলে অনেক বেশি তড়িৎ আমরা জেনারেট করতে পারবো। তাহলে আমরা আলোক তড়িৎ ক্রিয়া হঠাৎ পড়ছি কেন? আলোক তড়িৎ ক্রিয়া পড়ার জন্য পড়ছি কারণ হচ্ছে আমাদের সোলার প্যানেলে আমাদের যে সিলিকা গুলো থাকে সেখানে কি হয়, সূর্যের আলো আসে, অর্থাৎ ফোটন এসে ওখানে কিন্তু ধাতব পৃষ্ঠের যে ইলেকট্রন গুলো আছে সেগুলোকে কিন্তু বার করে দেয়, ঠিক আছে। শুধু তাই না, সোলার কুকার, প্রত্যেক কটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের এই আলোক তড়িৎ ক্রিয়া কাজে লাগে। সোলার কুকার, সোলার প্যানেলের যা যা জিনিস আছে, সেই জন্য আলোর প্রভাবে যে আমরা তড়িৎ ক্রিয়েট করি সেটা কিন্তু এই থিওরির সাহায্যে, সেই জন্য আমাদের এই থিওরিটা জানা খুব প্রয়োজনীয়, ঠিক আছে। আচ্ছা, প্রবলেমস গুলো কিন্তু আমি আলোচনা করছি না, এদের ইন দ্য মিন টাইম এদের যে প্রবলেমস গুলো আছে, অর্থাৎ এই চ্যাপ্টারের পার্ট গুলো শেষ হয়ে গেলেই দেখবি একটা করে অঙ্ক আছে, ঠিক আছে, বইতে, তো সেইগুলো কিন্তু করার চেষ্টা করবি। আমি পরে যখন প্রবলেমস আলোচনা করবো তার সাথে সাথে ওইগুলো আলোচনা করবো, ঠিক আছে। ওই জন্য আমি জাস্ট থিওরিটিক্যাল পার্টটা কিন্তু পড়িয়ে দিচ্ছি।